সৌদি আরব ঈদ উল ফিতরের জামাতে মুসল্লির ঢল, মধ্যপ্রাচ্যের দেশে দেশে উদযাপন, মিল রেখে দেশের কিছু জায়গায় নামাজ আদায়, একই দিনে পালনের আহ্বান। শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছেন নগরবাসী, সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়, সময় মতো ছাড়ছে ট্রেন, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। ডক্টর ইউনূসের চীন সফরে বাংলাদেশের অর্জন ভারী, সুফল পেতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। রোহিঙ্গা প্রত্যাবাসনে নেইপিদ বেইজিং এর সম্পর্ক কাজে লাগানোর পরামর্শ। চলন্ত প্রাইভেট কারে একের পর এক গুলি, চট্টগ্রাম নগরের চন্দনপুর এলাকায় গাড়িতে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ 4 জনকে হাসপাতালে নেওয়ার পর 2 জনের মৃত্যু। এবং বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, ইন্দো বাংলা সাবডাকশন জোন ও ডাউকিচ্যুতির কারণে বাড়ছে শঙ্কা। ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত পরিকল্পনা গ্রহণের পরামর্শ। মিয়ানমারে নিহত ছাড়ালো 1600। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকালে মক্কার মসজিদুল হারাম সহ রিয়াদের বিভিন্ন মসজিদে ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা। দেশটির কয়েক হাজার মসজিদে ঈদের জামাত হয়েছে। বিভিন্ন দেশের মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন হাজারো প্রবাসী বাংলাদেশিরাও। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন সবাই। আমরা এখানে একত্রিত হয়ে নামাজ পড়েছি, ঈদের নামাজ আদায় করেছি এবং পুরো বিশ্বের মুসলিমদের শান্তির জন্য আমরা দোয়া করেছি, বিশেষ করে ফিলিস্তিনিদের উপর আল্লাহ শান্তি নাজিল করেন। একত্র এবং একসাথে ঈদের জামাত আদায় করে আমাদের কাছে অনেক এবং আনন্দময় ঈদ মোবারক। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর কয়েকটি স্থান উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকালে পান্থপথে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত, শিশু ও নারী সহ মুসল্লিরা অংশ নেন জামাতে। সকল ভেদাভেদ ভুলে একই দিনে ঈদ উদযাপনের আহ্বানে নামাজে অংশ নেয় মুসল্লিরা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এর সঙ্গে মিল রেখে রাজধানীর পান্থপথে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এতে যোগ দেন শিশু ও নারী সহ মুসল্লিরা। সকাল 7:15টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। নামাজ পড়ান মুসলিম উম্মাহ বাংলাদেশের সভাপতি মুফতি সাইদ আব্দুস সালাম। নামাজ শেষে তার বয়ানে সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনের কারণ তুলে ধরেন। 24 ঘন্টার মধ্যে একটা তারিখ, 24 ঘন্টার মধ্যে একটা বার হয়। সুতরাং এই বারের মধ্যে সমস্ত পৃথিবীতে একটা দিন সংগঠিত হবে। সেই দিনই ঈদ করবে, সেই দিনে আরাফা করবে, সেই দিনে আশুরা করবে, রোজা করবে এবং সেই দিনই পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করে খুশি মুসল্লিরা। ভেদাভেদ ভুলে একই দিনে রোজা রাখা ও ঈদ উদযাপনের ব্যবস্থা করার দাবি তাদের। ঈদ মানি আনন্দ, ঈদ মানি হাসি, ঈদ মানি খুশি, এক উম্মাহ এক চাঁদ এই স্লোগানকে সামনে রেখেই আমরা প্রতি বছরের নেই আজকে ঈদের সালাত আদায় করেছি। দেশে যে চলমান সংকট বা চলমান যে সমস্যা আছে এগুলো যাতে আল্লাহ দূর করে দেয়, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো খুব ভালোভাবে চেয়েছি। এক আল্লাহ এবং নবী এক, কোরআন এক, সবই এক, কিন্তু আমরা কেন দলে দলে বিভক্ত হয়ে গেছি? আমরা চাই সকলে একসাথে যে আমরা বাংলাদেশে একসাথে ঈদ করতে পারি। ঈদের জামাতে অংশ নিয়ে উৎফুল্ল শিশুরাও। ঈদ উদযাপন করতে পেরে আনন্দিত তারা। ভালো লাগছে, সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ঈদের জামাত পড়তে ভালো লাগে, আলহামদুলিল্লাহ মজাই লাগে। পান্থপথ, মালিবাগ সহ রাজধানীর কয়েকটি এলাকায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব ঈদ উল ফিতর উদযাপনের বিষয়ে জানাতে রিয়াদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। যাচ্ছি তার কাছে। সিয়াম সাধনার পর কিন্তু আসলে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু রিয়াদের জাতীয় যে মসজিদ ধীরা প্রাঙ্গণ, এখানে প্রায় লক্ষাধিক মুসল্লি এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র এই যে ঈদ উল ফিতর সেই নামাজে অংশ নেওয়ার জন্য। আমরা দেখেছি কিন্তু এখানে ঠিক ফজরের নামাজের পরপরই কিন্তু লোকজনের জমায়েত হওয়া শুরু হয়েছে। তবে এখানে যেমনটি আমরা দেখি, যদি খুব ফজরের পরপরই কিন্তু উপস্থিতি না হয় তাহলে কিন্তু এখানে ভেতরে প্রবেশ করার মতো অবস্থা থাকে না, অর্থাৎ এতটাই লোক সমাগম এখানে হয়। আমরা আসলে দেখি যারা আমাদের বাংলাদেশি কমিউনিটির লোক তারাও কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছেন শুধুমাত্র এই জাতীয় মসজিদ ধীরা প্রাঙ্গণে এসে ঈদ উল ফিতরের নামাজে অংশ নেওয়ার জন্য। আমরা আসলে দেখছি প্রতি বছরের মতো কিন্তু এই বছরও কিন্তু এই ধীরা প্রাঙ্গণকে খুব সুন্দর নান্দনিক ভাবে সাজিয়ে রাখা ছিল। কিন্তু এই যে শুধুমাত্র মুসলিম জন্য আমরা আসলে এর বাইরেও দেখেছি যে এখানকার যে সার্বিক ব্যবস্থাপনা
সেটা কিন্তু বিগত বছর চাইতে অনেক ভালো করা হয়েছে এবং এখানে কিন্তু যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু বিপুল সংখ্যক বাহিনী কিন্তু এখানে মোতায়েন করে রাখা আছে। তো সব মিলে বলা চলে যে যারা প্রবাসী আছেন তারা কিন্তু এই যে রিয়াদের জাতীয় মসজিদ এখানে নামাজ পড়ার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হন এবং এখানে কিন্তু তারা নামাজ শেষ করে কিন্তু একে অপরের সাথে কুশল বিনিময় করেন। অর্থাৎ দীর্ঘ 1 মাসের যে সিয়াম সাধনা শেষ করেই কিন্তু তারা কিন্তু তাদের যে ঈদের যে খুশি, ঈদের যে তৃপ্তি, অর্থাৎ ঈদের যে নামাজ, সেই নামাজটি কিন্তু রিয়াদের জাতীয় মসজিদ যেটি দিরা, সেই মসজিদে এসে উপস্থিত হন নামাজ পড়ার জন্য। আমরা আসলে জানি যে সৌদি আরবের সবচেয়ে বৃহত্তম যে জামায়াত সেটি হয় কিন্তু মসজিদুল হারাম অর্থাৎ মক্কা নগরীতে ঈদের যে জামাত সেটি অনুষ্ঠিত। এরপরে যেই বৃহত্তম জামায়াত সেটি কিন্তু মদিনার মসজিদ নবী, আর এর পরবর্তী যেটি নামাজ সেটি কিন্তু রিয়াদের অর্থাৎ কেন্দ্রীয় যে মসজিদ, জাতীয় মসজিদ যেটি দিরা, এই মসজিদে অনুষ্ঠিত হয়। এই মসজিদে অনুষ্ঠিত নামাজে কিন্তু অংশ নিতে আমরা দেখি যে একেবারে পুরো পরিবার নিয়ে কিন্তু অনেক প্রবাসী যারা এখানে পরিবার পরিজন নিয়ে থাকেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হন। অর্থাৎ এখানে এসে নামাজ শেষ করেই কিন্তু তারা তাদের যে কুশল বিনিময়, একে অপরের সাথে যে ঈদের যে সৌহার্দ্য, ঈদের যে আন্তরিকতা সেটি কিন্তু তারা কিন্তু জানান। আমরা আসলে দেখেছি অনেক প্রবাসীরা কিন্তু এখান থেকে ঈদের নামাজ শেষ করে কিন্তু তারা ভিডিও করে তাদের দেশে থাকা বাবা মা আত্মীয় স্বজন সকলের সাথে কিন্তু ঈদের যে খুশি সেটি কিন্তু তারা জানান। তো সব মিলে বলা চলে যে পবিত্র ঈদ উল ফিতর যে জামাত সেটি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং প্রবাসীরা কিন্তু তারা এই ঈদের নামাজ শেষ করে কিন্তু তারা এখন আপন নিয়ে ফিরছেন। ঈদ উদযাপনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সৌদি আরবের রিয়াদে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ 4 ঝাউগড়া এলাকায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চর ঝাউগড়া এলাকায় কিন্তু ঈদ উদযাপন করা হচ্ছে, ঈদ উল ফিতর। এখানে আমরা দেখেছি সকাল 9টা থেকেই যে যারা এইখানে ঈদ জামাতে অংশ নেবেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। এখানে মূলত চর ঝাউগড়া এলাকার সোরেশ্বরিয়া বেলায়েতিয়া পাক দরবার শরীফের উদ্যোগে এই দরবার শরীফের ঠিক পাশেই এখানে যে ঈদগাহ মাঠটি রয়েছে এখানে এই ঈদ উল ফিতরের জামাতের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে চলছে বয়ান, কিছুক্ষণের মধ্যেই ঈদ জামাত শুরু হবে। আমি দেখেছি যে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে প্রায় 20 বছরের বেশি সময় ধরে কিন্তু এই সৌদি আরবের সঙ্গে মিল রেখে অর্থাৎ চাঁদের সঙ্গে মিল রেখে কিন্তু তারা এই ঈদ উল ফিতর উদযাপন করে থাকেন। পাশাপাশি যে রমজানের রোজা রাখা সেটিও কিন্তু একদিন আগে অর্থাৎ যে সৌদি আরবে যখন চাঁদ ওঠে তখনকার কিন্তু সেই তারা কিন্তু রোজাও সেভাবে একদিন আগে থেকে পালন করে থাকেন। তারা যেটি জানিয়েছেন যে ময়মনসিংহ নগরী সহ জেলার বিভিন্ন উপজেলার যেসব দরবার শরীফের ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এই যে ঈদ জামাতে অংশ নিয়ে থাকেন। সেজন্য সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে মানুষজন যারা এই ঈদ জামাতে অংশ নেবেন তারা কিন্তু আসতে থাকেন এবং এখানে একটি প্যান্ডেল করা হয়েছে। এই প্যান্ডেলের মধ্যে প্রায় 2 থেকে 250 মানুষ কিন্তু ইতিমধ্যে এই জামাতে অংশ নিয়েছে। কিছুক্ষণ পরেই ঈদের যে নামাজ সেটি অনুষ্ঠিত হবে। এই জন্য আসলে সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ নগরের ঈদ উল ফিতরের যে জামাত সৌদি আরবের সঙ্গে মিল রেখে সেটির সবশেষ তথ্য। সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা। আর সে খবর জানাতে আমরা সরাসরি ছিলাম ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চর ঝাউগড়া এলাকায়। ঈদ উদযাপন শেষ মুহূর্তেও বাড়ির পথে ছুটছেন নগরবাসী। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন তাসলিম তৌহিদ এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মোহাম্মদ ইউসুফ আলী। শুরুতেই যাচ্ছি তাসলিম তৌহিদের কাছে। আগামীকাল ঈদ হচ্ছে এমনটার ভিত্তিতে কিন্তু দক্ষিণ অঞ্চলগামী মানুষ কিন্তু বিশেষ করে লঞ্চে এখন পর্যন্ত বেশ যাতায়াতের সকাল থেকে কিন্তু বেশ উপচে পড়া ভিড় দেখেছি লঞ্চে। এখন পর্যন্ত যদি বলি সকাল 6টার পর থেকে কিন্তু একাধিক এখন পর্যন্ত 31টি লঞ্চ বরিশাল সহ ভোলা মোলাদি সহ বিভিন্ন এলাকাতে ছেড়ে গেছে
সদরঘাট থেকে ছেড়ে গেছে। প্রথম দিকে সকালবেলার দিকে কিন্তু বেশ উপচে পড়া ভিড় ছিল, সেখানে কেবিন ডেক সহ এবং ছাদেও কিন্তু যাত্রীদের যেতে দেখেছি। তবে আস্তে আস্তে বেলা গড়ার সাথে সাথে কিন্তু এখন কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই চাপ কমেছে। এখন অনেকটাই বলা চলে যে স্বাভাবিকভাবেই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। সেই অর্থে যাত্রী যেভাবে ঈদকে কেন্দ্র করে যে ধরনের চাপ হওয়ার কথা সেইভাবে কিন্তু তুলনামূলক চাপটা না, অর্থাৎ ঈদে স্বাচ্ছন্দ্যভাবে যাত্রীরা কিন্তু এখন যারা আসছেন তারা যেতে পারছেন। আর এই বিশেষ করে উত্তর অঞ্চলে দক্ষিণ অঞ্চলে মানুষের কাছে যে পদ্মা সেতু হওয়ার কাছে পরে অনেকের কাছে মনে হয়েছিল যে এই সদরঘাটতে লঞ্চে যাতায়াতে মানুষের যে আগ্রহ জায়গা কমবে, তবে এই ঈদে কিন্তু সেটা কিন্তু মনে হয়নি। বিগত কয়েকদিনের চিত্র যদি বলি, শুক্রবার শনিবার বা আজকে চিত্র যদি বলি, যে দক্ষিণ অঞ্চলে মানুষ ভোলা চাঁদপুর থেকে শুরু করে মোল্লাদ্বীপ বরিশাল এই অঞ্চলে মানুষ কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এই লঞ্চকে বেছে নিয়েছে স্বচ্ছন্দ যাত্রার জন্য। তো এখন পর্যন্ত সকালের কয়েকটি লঞ্চ ছিল, সেখানে উপচে পড়া ভিড় ছিল, সেখানে কেবিনে ডেকে এবং ছাদে করে যাত্রা করতে দেখা গেছে, সেইগুলোতে অতিরিক্ত ভাড়া সহ। তবে WTA কর্তৃপক্ষ কিন্তু বারবার সেটাকে নিরুৎসাহিত করতেও আমরা দেখেছি। তবে এখন কিন্তু আস্তে আস্তে কিছুটা হলেও সেই সকালে যে চাপ ছিল সেটা এখন কমে এসেছে। অধিকাংশ লঞ্চগুলো নির্ধারিত সময় বা এখানে আসলে আজকের দিনে যেটা দেখেছি যে কোনো নির্ধারিত সময় বলে কিছু নাই, যখন যে লঞ্চটি ভর্তি হচ্ছে তারপরে কিন্তু রওনা দিচ্ছে। তারা যেটা বলেছেন এখানে কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে সকাল 9টা পর্যন্ত 51টি লঞ্চ এখানে সদরঘাটে এসেছিল এবং তার মধ্যে 9টা পর্যন্ত 31টি লঞ্চ আবার ঢাকা থেকে দক্ষিণাঞ্চল বিভিন্ন এলাকাতে কিন্তু আস্তে আস্তে ফিরে গেছে। অর্থাৎ এখানে যাত্রীর চাপ মোটামুটি রয়েছে, এখনকার চিত্র যদি মোটামুটি রয়েছে। যারা ঈদে যাচ্ছেন স্বাচ্ছন্দ্যে আনন্দভাবে যেতে পারছেন, কোনো ধরনের খারাপ পরিস্থিতি বা উত্তপ্ত পরিস্থিতি এমন কোনো কিছু দেখিনি, স্বাভাবিকভাবে যেতে পারছেন। তবে সকালের দিকে একটু চাপ ছিল। আমরা এখন একটু যেতে চাই মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইউসুফ, তার কাছ থেকে জানবো সেখানকার সব। ধন্যবাদ। তো পাটুরিয়া ঘাটে এই মুহূর্তে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। তো আমরা 7:30টার পর থেকে এখন পর্যন্ত কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু এটা একদম স্রোতের মতো মানুষ দেখেছি, তবে একটু কমে এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারাও কিন্তু একদম কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন 7:30টার পর থেকে এখন পর্যন্ত তো দেখেছি যে প্রত্যেকটা ফেরি এবং লঞ্চের উপচে পড়া ভিড়, মানুষের কিন্তু পা ফেলানোর জায়গা ছিল না। যতই রোদের সংখ্যা বাড়ছে তা মানুষের সংখ্যাও কিন্তু একটু কমে এসছে। যদি তক্ত রোড ছাড়া কিন্তু কোনো মানুষের কষ্ট হচ্ছে না, যে মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে নিরাপদে কিন্তু তারা এই ঘাট পার হচ্ছে। তবে মানুষের স্রোতে অন্যান্য দিনের চাইতে আজ কিন্তু বেশ রয়েছে। মানুষ কিন্তু আসছে এবং লঞ্চ ফেরিতে তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। শেষ মুহূর্তে তাদের চোখে মুখে কিন্তু আনন্দের ছোঁয়া রয়েছে। আমরা ঘাট এলাকাতে ফায়ার সার্ভিস এবং কুয়াশার সদস্যদের থেকে শুরু করে প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দেখছি, এবং কি পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট নোরোটে মোট 22টি ফেরি, 33টি লঞ্চ এবং 63টি স্পিড বোট চলাচল করছে। তো ঈদ যাত্রা স্বস্তি নিয়ে মানুষ কিন্তু ঘরে ফিরছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। ঈদযাত্রা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম পাটুরিয়া ঘাট মানিকগঞ্জে এবং এর আগে ছিলাম ঢাকার সদরঘাটে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে এই সফরে বাংলাদেশের অর্জন ভারী, তবে সুফল পেতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। রোহিঙ্গা প্রত্যাবাসনে নেইপিদ ও বেইজিং এর সম্পর্ককে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তারা। প্রসূন আশিসের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন উচ্চতায় ঢাকা বেইজিং সম্পর্ক। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে চীন। এরই ধারাবাহিকতায় 4 দিনের চীন সফর করলেন প্রধান উপদেষ্টা। তার এই সফরে দ্বিপক্ষীয় চাওয়া পাওয়া তো বটেই, আলোচনায় রাজনৈতিক সম্পর্ক ও ভূরাজনীতিও। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের পাওয়ার পাল্লা ভারী, তবে সুফল পেতে আরও অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে জরুরি সুস্থ রাজনৈতিক পরিবেশ। যেই কাঠামোটা তৈরি হয়েছে সেই কাঠামোটা যথেষ্ট পজিটিভ। বাংলাদেশ চীনের সম্পর্ক
সামনে নিয়ে যাওয়া। চীন দেখতে চাচ্ছে ইনভেস্টমেন্টের পরিবেশ তৈরি হয়েছে কিনা, তার মানে বোঝাই যাচ্ছে যে এর সাথে গণতন্ত্র, কাঠামো, নির্বাচন জড়িত। সম্পর্কের ধারাবাহিক একটা মাইলস্টোন হিসাবেই দেখি। প্রতিশ্রুতিকে যদি আমরা বাস্তবায়নের দিকে নিয়ে যেতে চাই, বিনিয়োগ পরিবেশটা কিন্তু উন্নত করতে হবে। তাদের মতে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন আগ্রহ দেখালেও সেখানে পানি প্রবাহ ভারত থেকে আসায় দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনায় প্রতিবেশী দেশেরও সহযোগিতা লাগবে। আর রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার চীনের সম্পর্ককে কাজে লাগাতে পারে বাংলাদেশ। চীনের সহায়তায় তিস্তা প্রকল্প হতে পারে। যেহেতু একাধিক MOU সই হয়েছে, যেই সরকারই আসুক না কেন তারা এই ধাপটা ব্যবহার করে এগিয়ে নিয়ে যাবে। আমেরিকা তো বড় আকারে রোহিঙ্গাদের সাপোর্ট করতো, ওই সাপোর্টটা এখন কে দিবে? যেহেতু মিয়ানমারের সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে, তো এই সম্পর্কটা কাজে লাগানো। যৌথ ঘোষণাতে যে কথাটা বলা আছে সেখানেও কিন্তু মিয়ানমার সরকারের সাথে ফ্রেন্ডলি কনসালটেশনের মধ্যে দিয়ে এই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করার কথা বলা হয়েছে। তিস্তা আলোচনা হলেও পানি প্রবাহ তো এর সাথে জড়িত, সেই প্রবাহের ক্ষেত্রে তো আবার ভারতেরও সংশ্লিষ্টতা আছে। কারো প্রতি নির্ভরতা বা টানাপোড়েন নয়, সবার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে গতি আনতেই কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার পরামর্শ এই দুই বিশ্লেষকের। ওই জিনিসটা ঠিক না যে উনি চীনে গেলেন বলেই ভারত একেবারে হয়ে যাবে। আমাদের প্রয়োজনে দুইজনকেই প্রয়োজন। বন্ধু রাষ্ট্রগুলোকে রাজনৈতিক বার্তা দেওয়াও প্রধান উপদেষ্টার চীন সফরের অন্যতম লক্ষ্য বলেও মনে করেন বিশ্লেষকরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বাকুলিয়ার চন্দনপুরা এলাকায় দুর্বৃত্তের গুলিতে প্রাইভেট কারের 2 আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে গতকাল মধ্যরাতে কিন্তু অ্যাক্সেস রোড এলাকায় গুলির ঘটনা ঘটেছে এবং এলোপাতারি গুলি ছোড়ার কারণে 2 জনের মৃত্যু হয়েছে এবং যে গ্রুপটি গুলি ছুড়েছে সেই সন্ত্রাসী দলটি তারা কিন্তু আমরা এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর যে তথ্যগুলো পেয়েছি সেটি হচ্ছে গতকাল মধ্যরাতে 2টা থেকে 2:30টার মধ্যে সরোয়ার নামে এক ব্যক্তি সহ 4 থেকে 5 জন আসলে বালুর মহালে তারা কাজ সেরে কিন্তু আসছিলেন শাহবানাজ ব্রিজের পাশ থেকে। এই সময় অতর্কিত 5 থেকে 6টি মোটরসাইকেল এবং 10 থেকে 12 জনের একটি গ্রুপ তাদেরকে কিন্তু অস্ত্র নিয়ে গুলি করতে করতে তাদের উপর হামলা চালায়। এই সময় তারা গাড়ি চালাচ্ছিলেন এবং গাড়ি চালানো অবস্থায় কিন্তু তারা পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন এবং আমরা এখানে আসার পর প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেই গাড়ির মধ্যে থাকা একজন হচ্ছে হৃদয়, তিনি এখন কিন্তু এখানে আসলে অবস্থান করছেন। সেই হৃদয়ও কিন্তু আহত হয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের উপর অতর্কিত যে হামলা হয়েছে সেই হামলার কারণে তাদের সাথে গাড়িতে থাকা মানিক এবং আব্দুল্লাহ তারা কিন্তু মারা যান গুলিবিদ্ধ হয়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মধ্যরাতে তাদেরকে উদ্ধার করে আনার পরে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন এবং আরও 3 জন কিন্তু আহত হয়েছেন। সরোয়ার, হৃদয় এবং রবিন তারা আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 2 জন চিকিৎসা নিয়েছেন এবং সরোয়ার তিনি কোনো ক্রমে পালিয়ে তার জীবন বাঁচাতে সক্ষম হন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানে বেঁচে যাওয়ার হৃদয় এবং রবিন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড বা কী কারণে এই গুলির ঘটনা আমরা এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি। তবে পুলিশ যখন আমাদেরকে জানাবে তখন হয়তো আমরা আমাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো কী কারণে গতকাল মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রাম মেডিকেলে। বেপরোয়া হয়ে উঠছে রাজধানীর মিরপুর 10 নম্বর মোড় ও হোপ মার্কেটের গলির হকাররা। তুচ্ছ ঘটনায় নারী ক্রেতাদের সঙ্গে অশালীন আচরণ, শ্লীলতাহানি এমনকি মব তৈরি করে গণপিটুনিও দিচ্ছে তারা। গত 5 দিনে 3 নারী সহ 4 জনকে হেনস্থা করা হয়। হকারদের এমন আচরণে ক্ষুব্ধ নারী ক্রেতারা দৃষ্টান্তমূলক শাস্তি চান। এসব ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় জনতার সহায়তায় 3 ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ নিতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় জুতা ও জামার দোকান খোলা, কিন্তু নেই অভিযুক্তরা। শিক্ষা অবশ্যই নিয়েছি ভাইয়া, আর শিক্ষা নেওয়ার পর যখন আমরা কাস্টমার এখন পা ধরে নেই, যারা গ্যাঞ্জাম করছে তারা তো নাই, 2 জনেই তো পলাইছে। কর্মচারীরা ওই সেল দেখাবার দিয়ে রাগ মাগুলি করে মাথা গরম করে মানে রাব ব্যবহার করে এই ভেজালগুলো করে। তবে 10 নম্বরে মা ও ছেলেকে হেনস্থা করা ফুটপাতের দোকানগুলো বন্ধ। পাশের দোকানিরা বললেন ঘটনার জন্য দায়ী হকাররাই। 4-5 জন মিলে একসাথে এইভাবে অনেকভাবে মারবে, যার কারণ বলতে হেলে আমি এই জায়গায় আইসা ও বাচ্চাটা দেখে আমার নিজে খারাপ লাগলে আমি নিজে ছুড়াই দিচ্ছি। ভবিষ্যতে এরকম যেন কোনো কিছু না হয়
এজন্য শক্ত ব্যবস্থা নিতে হবে। শুধু এই 3 ঘটনায় নয়, নারী ক্রেতাদের অভিযোগের শেষ নেই এসব এলাকার হকারদের বিরুদ্ধে। হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আইন হাতে তুলে নিল না তো অবশ্যই সেই আইনটা তাকে দিতে হবে, সেই শাস্তিটা তাকে দিতে হবে। মুখের উপর মানে কাপড় ছুঁড়ে ফেলে দেয়, মুরব্বী হয়ে দেখে না, ডাইরেক্ট বলে নিলে নেন, না নিলে চলে যান। এটা একটা ব্যবহার হলো। জানা গেছে 3 ঘটনার ভিডিও ভাইরালের পর 10 নম্বরে মা ও ছেলেকে হেনস্থা করা এক হকারকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গ্রেপ্তার করা হয়েছে আরো 6 জনকে। যারা আমাদের সম্মিলিত নাগরিকের সাথে বিশৃঙ্খলা করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে, সে যেই দলের হোক, যে পর্যায়ে লোক হোক না কেন। 3 ঘটনায় জড়িত বাকিদের ধরতেও অভিযানে পুলিশ। 10 নম্বরে মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বাংলাদেশের ঝুঁকি আরও বেড়েছে বলে মনে করেন ভূতত্ত্ববিদ। বলছেন, ইন্দো বাংলা সাবডাকশন জোন ও ডাউকি চ্যুতিতে সঞ্চিত আছে প্রচুর শক্তি। এই অবস্থায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পরামর্শ। তাসনিয়া নিশাদ মিমের রিপোর্ট। নিমিষেই ধসে পড়ছে বহুতল ভবন সহ একের পর এক স্থাপনা। হতবিহ্বল মিয়ানমার ও থাইল্যান্ডবাসী। শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশও। ফায়ার সার্ভিস বলছে, মিয়ানমার থাইল্যান্ডের মতো শক্তিশালী ভূমিকম্প ঝুঁকিতে আছে বাংলাদেশও। উচ্চ ঝুঁকিতে রয়েছে 4 অঞ্চল: ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম। 2 বছর আগে রাজুকের গবেষণায় বলা হয়, মুহূর্তেই ধসে পড়বে রাজধানীর অন্তত 8,64,000 ভবন, যা মোট ভবনের 40%। ভূতত্ত্ববিদরা জানান, বাংলাদেশে ভূমিকম্পের উৎস দুটি। একটি বাংলাদেশের পূর্বে অবস্থিত ইন্দো বাংলা সাবডাকশন জোন, অন্যদিকে হিমালয়ের পাদদেশে অবস্থিত ডাউকি চ্যুতি, সবচেয়ে ঝুঁকিপূর্ণ সাবডাকশন জোন। এখানেই দুটি প্লেট আটকে আছে একটির সঙ্গে অন্যটি, যেখানে সঞ্চিত আছে 8.2 থেকে 9 মাত্রার শক্তি। একটা প্লেটের নিচে আর একটা প্লেট, যে এটা হচ্ছে ইন্ডিয়া প্লেট, এটা বার্মা প্লেট। এই একটা প্লেটের নিচে আর একটা প্লেটের তলিয়ে যাওয়াকে বলা হয় সাবডাকশন। সাবডাক্টেড হচ্ছে ইন্ডিয়ান প্লেটটা বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে, সাবডাক্টেড হচ্ছে। দুটা প্লেটের যে গতি, এটার উপরেই নির্ভর করে যে কি পরিমাণ শক্তি সঞ্চিত হয়ে আছে এবং সেই শক্তিটা পরবর্তীতে কখন সেটা বের হয়ে আসতে পারে ভূপৃষ্ঠে। ভূমিকম্পের আগাম পূর্বাভাস না থাকায় ক্ষয়ক্ষতি কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। ভূমিকম্পের আগে আমাদের ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কী ধরনের প্রস্তুতি থাকা দরকার এবং ভূমিকম্প হলে আমরা 2-1 কদমের মধ্যে আমাদের কিভাবে নিজেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাব এবং ভূমিকম্পের পরে আমার কি দায়িত্ব, যে আমার আশেপাশে কারা হতাহত হলো তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সেবা করা। ভূমিকম্প হলে করণীয় কি তা জানতে ন্যাচারাল হ্যাজার্ড গেম অনুসরণের পরামর্শ সংশ্লিষ্টদের। তাসনিয়া নিশাদ, মিম, সময় সংবাদ, ঢাকা। যা শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সৌদি আরবে ঈদ উল ফিতরের জামাতে মুসল্লির ঢল। মধ্যপ্রাচ্যের দেশে দেশে উদযাপন, মিল রেখে দেশের কিছু জায়গায় নামাজ আদায় একই দিনে পালনের আহ্বান। শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছেন নগরবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। সময় মতো ছাড়ছে ট্রেন, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। এবং চলন্ত প্রাইভেট কারে একের পর এক গুলি। চট্টগ্রাম নগরের চন্দনপুর এলাকায় গাড়িতে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ 4 জনকে হাসপাতালে নেওয়ার পর 2 জনের মৃত্যু। এই ছিল সময় সংবাদ, সঙ্গেই থাকুন সময়।